অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। জঙ্গলখণ্ডের রাজা মাল রাজাকে পরাভূত করে রাজপুত সর্বেশ্বর সিং তার অশ্বারোহী বাহিনী রাজপুত বাহিনীর সহায়তায় জঙ্গলখণ্ড অধিকার করেন এবং ঝাড়গ্রামে তার রাজধানী স্থাপন করেন। নমস্কার বন্ধুরা, আমি ইরাবতী মণ্ডল, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে হাজির হয়েছি। আমরা চলেছি সেই ঝাড়গ্রামের স্থানীয় লোকাল সাইট সিং সেগুলো দেখতে। আমরা কনক দুর্গা মন্দিরে প্রথমে যাচ্ছি, তার গেটের কাছে আমরা এসে গেছি। দেখুন কনক দুর্গা মন্দির, আমরা চলেছি এখন। তার গেট পার হয়ে আমরা এই যে মোরাম বাঁধানো রাস্তা, ঢালাই রাস্তার পথ দিয়ে আমরা চলেছি কনক দুর্গার পথে। দুপাশে দারুণভাবে গাছ লাগানো আছে, সাজানো গাছ। সেই পথ ধরে আমরা চলেছি আমরা কনক দুর্গা মন্দিরের কাছে। দেখুন কনক দুর্গা মন্দিরের পাশেই আছে সমস্ত পূজার জিনিস দোকান পত্র। এখান থেকেই মানুষ পূজার জিনিস নিয়ে মাকে পুজো দেয় এই কনক দুর্গা দেবীর মন্দিরে। ঝাড়গ্রাম শহর থেকে 14 কিলোমিটার দূরে গভীর জঙ্গলে অবস্থিত এই কনক দুর্গা মন্দির। ইতিহাস ঘেঁটে জানা যায় এই জনপদটির আগে নাম ছিল তিহার দ্বীপগড়, পরে নাম হয় চিল্কিগড়। এই চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সিংহ স্বপ্নাদেশ পেয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করেন। গোপীনাথ সিং স্বপ্নাদেশ পেয়ে রানীর হাতে সোনার কাকন দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করান। তিনি বিগ্রহের নামকরণ করেন কনক দুর্গা। ওড়িশা থেকে আগত ব্রাহ্মণ রামচন্দ্র ষড়ঙ্গীর বংশধরেরা এই রাজপরিবারের কুলপুরোহিত। ইতিহাস বলছে রানীর হাতের কাকন ছাড়াও প্রায় 900 সের সোনা লেগেছিল প্রতিমা তৈরিতে। শোনা যায় সেই মূর্তি নাকি আগেই চুরি গেছিল, তারপরের মূর্তিও চুরি গেছে। বর্তমান মন্দিরের যে বিগ্রহ রয়েছে সেটি নবনির্মিত আর দেবী ঘোড়ার উপর অধিষ্ঠিত। পুজো শুরু হয় 9টা থেকে 12টা বা 12:30 অবধি সবার পুজো হয়। তারপর মায়ের অন্নভোগ দেওয়া হয়। সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে দরজা বন্ধ করা হয়। বলা হয় দেবী দুর্গা নাকি এখনো এই মন্দিরের ভোগ রাধেন। অনেকে এটা মনে করেন বা স্থানীয় লোকের এটা বিশ্বাস। এই কনক দুর্গা মন্দিরের পাশেই আছে ডুলুং নদী। ডুলুং নদী প্রবাহিত হচ্ছে। কথিত আছে যে ডুলুং নদীতেই রাজারা, চিল্কিগড়ের রাজারা নৌকা করে এসে এই মন্দিরে পুজো দিতেন। এখানে বন্ধুরা দেখুন প্রচুর কিন্তু বানর বাহিনী রয়েছে। এদের হাত থেকে কিন্তু সাবধান থাকবেন, কারণ এরা হাত থেকে খাবার কেড়ে নিতে কিন্তু ওস্তাদ। আমি পুজো দিয়েছিলাম এবং পুজোর ভোগ নিয়ে যখন আসছিলাম আমার হাত থেকে ওরা প্রায় ছিনিয়ে নিয়েছিল প্রসাদের থালা। আমি এঁটে রেখে দিয়েছিলাম। তাই সাবধান থাকবেন বন্ধুরা এই বানর বাহিনীর হাত থেকে। কনক দুর্গা দেবীর মন্দির দেখে আমরা চলেছি ডুলুং নদীর দেখতে, কারণ কনক দুর্গা মন্দিরের পাশেই এই ডুলুং নদী অবস্থিত। সেই ডুলুং নদীর পথে চলেছি। পথের দুধারটা খুব সবুজে সবুজে ঘেরা, অসাধারণ। একটা পিকনিক স্পটও বলা হয়। খুবই সুন্দর একটা মনোরম জায়গা। অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য ঝাড়গ্রাম ভ্রমণকারীদের কাছে খুবই উপভোগ্য। দেখুন আমরা চলে এসেছি ডুলুং নদীতে, নদীর কাছে চলে এসেছি। এখন বর্ষায় যে নদী কুলুকুলুভাবে প্রবাহিত হয় সেই নদী কিন্তু এখন শীর্ণকায়া বলা যায়। জল নদীতে 1 হাঁটুর বেশিও নেই। সেই রবীন্দ্রনাথের ছোট নদী কবিতার মতন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ঠিক তাই ডুলুং নদীতে এখন হাঁটু জলের মতনই অবস্থা। এখানে নদী পারাপার করা খুবই সহজ, এপার ওপার করা। আমরা দেখতে পাচ্ছি নদীর চারিধারটা দেখুন খুবই সুন্দর।
পর্যটকরা এসেও এখানে সবাই দেখতে এসেছে, অনেকেই ফটো তুলছে, নিজেদের স্নানও করছে, দূরে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা এই ডুলুং নদী। আমরা ফিরছি এখন। দূরে ওই যে চালা দেওয়া দেখছেন, ওটা কিন্তু পিকনিক স্পট। এই যে কনকদুর্গা আর ডুলুং নদীর ঠিক মাঝখানটাতে এই পিকনিক স্পট, এই যে জঙ্গলটাতের মধ্যে পিকনিক স্পট। এখন ওখানে যাওয়া যাবে না, বেড়া দেওয়া আছে, তারের বেড়া, দেখতেই পাচ্ছেন, যাওয়া নিষেধ। কিন্তু যে পিকনিক স্পট, এটা খুবই সুন্দর জায়গা, সত্যি পিকনিক করারই মতন জায়গা। এটা অপূর্ব এর অবস্থান। আমরা যাচ্ছি পার্কিং এর কাছে। এই যে পার্কিং স্থল কনকদুর্গা মন্দিরের পাশে। এখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এখানে চা খাওয়া বা বিভিন্ন টিফিন করার জায়গা, দোকানও আছে, দেখতেই পাচ্ছেন। আমাদের 50 টাকা নিয়েছে গাড়ি পার্কিংয়ে। আমরা গাড়ি এখান থেকে নিয়ে এবার আমরা চিল্কিগড় রাজবাড়ির দিকে যাত্রা করব। আমরা দেখতে থাকুন। চলেছি। এই যে চিল্কিগড়, এই যে কনকদুর্গা মন্দিরের যে ডুলুং নদীর উপরে ব্রিজটা আমরা পার হচ্ছি। এই ব্রিজটা পার হওয়ার একটু হয়ে গেলেই আমরা কিন্তু দেখতে পাবো চিল্কিগড় রাজবাড়ি। এই যে রাজবাড়ির গেটের কাছে এসে গেছি। রাজবাড়ির গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি, আমাদের গাড়ি ভেতরে ঢুকছে রাজবাড়ির গেটের ভিতরে। রাজা গোপীনাথ সিংহ প্রায় 300 বছর আগে এই চিল্কিগড় রাজবাড়ি নির্মাণ করেন তিনি। আমরা এসেছি চিল্কিগড় রাজবাড়ি, চিল্কিগড় মন্দির। এটা দেখতে পাচ্ছেন চিল্কিগড় মন্দির। এটা চিল্কিগড় মন্দির। এটি চিল্কিগড় রাধাকৃষ্ণের মন্দির। রাজা জগন্নাথ দেব ধবলদেব এই মন্দির প্রতিষ্ঠা করেন। সে রাজার পরবর্তী প্রজন্মের মানুষেরা, তার বংশধরেরা এখন এই মন্দিরের সেবায় নিযুক্ত করে মন্দিরের দেখাশোনা করেন বা মন্দিরের পূজা অর্চনা তাদের দ্বারাই নির্মিত হয়। মন্দিরে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরের অর্থাৎ বিগ্রহের কোনো ছবি নেওয়া নিষিদ্ধ ছিল, তাই মন্দিরের ভেতরের ছবি আমরা নিতে পারিনি। রাজা গোপীনাথ সিং প্রতিষ্ঠিত এই চিল্কিগড় রাজবাড়ি এখন জরাজীর্ণ ভগ্ন অবস্থায়। জানা যায় গোপীনাথ সিংয়ের মৃত্যুর পর তার জামাতা জগন্নাথ দেও এই চিল্কিগড়ের সিংহাসনে বসেন। ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই চিল্কিগড় রাজবাড়ি। জরাজীর্ণ কলেবর নিয়ে এখনও দাঁড়িয়ে আছে প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি। এটা মনে করা হয় চিল্কিগড়ের ধল রাজাকে পরাজিত করে সূর্যবংশী রাজা জগদ্দেব নিজেকে রাজা ধবলদেব হিসাবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে চিল্কিগড়ের রাজ পরিবারকে ধবলদেব বলা হয়। এই চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহই কিন্তু তার স্ত্রীর হাতের সোনার কাকুন দিয়ে দেবী কনক দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন, যা এখনও বিরাজমান। এবং আমরা যে মন্দির দেখে একটু আগেই ফিরলাম। এই ঝাড়গ্রামে এলে এই চিল্কিগড়ের রাজবাড়ি না দেখলে কিন্তু মিস করে যাবেন আপনারা। খুব সুন্দর একটা ইতিহাস, সেই পুরনো ইতিহাস যেন আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। সেই ভাঙা ঘর বাড়ি, ভাঙা সব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, পতিত আছে। যে রাজবাড়ি একদিন হয়তো লোক সমাগমে, জনসমাগমে ঝলমল করত, আজ সেটা জরাজীর্ণ ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে, ইতিহাসের সাক্ষী থেকে আছে।
আমাদের চোখের সামনে সেই চিল্কিগড় রাজবাড়ি। ঝাড়গ্রামে এলে অবশ্যই আপনারা এই চিল্কিগড় রাজবাড়িতে আসবেন। শুনেছি এখন এখানে থাকার ব্যবস্থাও আছে, টাকা পয়সা দিয়ে এরা একটা হোমস্টের মতন ব্যবস্থা করছে। আমি একটা ভিডিও দেখছিলাম, এটা আমি সঠিক জানি না, তবে হতেও পারে, সেটা একটু খোঁজ নিয়ে দেখলেও দেখা যেতে পারে। এই চিল্কিগড় রাজবাড়ি ভগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখুন, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটা সেই প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে আছে। গাছ, গেটের গায়ে সব জঙ্গল ভর্তি হয়ে আছে বাড়িটাতে। সেই প্রাচীন ঐতিহ্যবাহী গাড়িটা রাজ পরিবারের ব্যবহৃত গাড়ি। চারিদিকে জঙ্গলাকীর্ণ এখন পরিবেশ। আমরা চলেছি ঝাড়গ্রাম রাজবাড়ির দিকে। রাজবাড়ির গেটটি দেখা যাচ্ছে সামনেই। এই নবনির্মিত প্রাসাদ ইন্দো সার্সেনিক প্রথায় নির্মিত, যার ভাস্কর্য পরিকল্পনা করেছিলেন কলকাতার উন্নয়ন সংস্থার প্রধান শ্রী ক্ষিতীশচন্দ্র বিশ্বাস মহাশয়। এর ভিতরে স্থিত সুন্দর বাগান ও লন প্রাসাদটির চারিদিকে ঘিরে রয়েছে। এর কাজ শুরু হয় 1922 খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লদেব মহাশয়ের সময়কালে ও সম্পাদন হয় 1931 খ্রিস্টাব্দে। এই রাজবাড়ির পিছনেই আছে রাজা সর্বেশ্বর মল্লদেব প্রতিষ্ঠিত যে রাজবাড়ি, সেটি। এই রাজবাড়িতে কিন্তু প্রবেশ সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই ফটো তুলতে বাধ্য হয়েছি। এখানে অবশ্য বুকিং করে থাকার ব্যবস্থা আছে, তার জন্য আগেই কলকাতা থেকে বুকিং করা যায়। আর ঝাড়গ্রাম রাজবাড়ি বলে সার্চ করলে কিন্তু সেটা পাওয়াও যেতে পারে গুগলে। এই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তার জন্য বোর্ড বাইরে টাঙানোই আছে। এখানে সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারে না, একমাত্র বুকিং করে থাকার জন্য। বুকিং করলে তবে সে ভেতরে থাকতে পারে। ভেতরটা যে খুবই সুন্দর তা আমরা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে দূর থেকেই। চারিদিকে বাগান বেষ্টিত সুন্দর লন এবং গাছপালা, সবুজ গাছপালা বেষ্টিত এই রাজবাড়ি। আমরা কিন্তু ভেতরে ঢোকার আমাদের পারিনি, তার জন্য বাইরে থেকে দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার আমরা ডিয়ার পার্ক চলেছি। ঝাড়গ্রামের কাছেই অবস্থিত এই ডিয়ার পার্ক আমাদের শেষ স্থান, মানে দেখার জায়গা এটা। এই ডিয়ার পার্ক 25 টাকা করে আমাদের টিকিট কাটতে হয়েছে এবং 25 টাকার টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছিলাম। সেই দেখুন চারিদিকটা। অসাধারণ এই ডিয়ার পার্কটি। আমরা টিকিট কেটে ভেতরে ঢুকেই পড়েছি। আমরা যাচ্ছি, দুধারে দেখুন ফুলের গাছ, মৌসুমি ফুল সমস্ত লাগানো, অপূর্ব সুন্দর একটা পরিবেশ। সব মৌসুমি ফুলের গাছ লাগানো আছে, খুব সুন্দর। আবার বাঁশ দিয়ে সুন্দর রেলিং করা আছে, দুধারটা যাওয়ার পথের ধারটা বাঁশ দিয়ে রেলিং করাই আছে। একটা খুব সুন্দর জায়গা এই ডিয়ার পার্কটি।
মোরাম বাঁধানো পথ, বাঁশের রেলিং করা ঘন জঙ্গল মধ্য দিয়ে পথ। এই ডিয়ার পার্কের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা ডিয়ার পার্কের বিভিন্ন জীবজন্তুর কি কি আছে সেটা দেখবো আমরা। চলছে, কিন্তু দেখতে কিন্তু চারিদিকটা অপূর্ব সুন্দর, এক কথায় অনবদ্য, এর কোনো বিকল্প নেই। এত সুন্দর চারিদিকে স্ট্যাচু করে রেখেছে বাঘ ভালুকের স্ট্যাচু করা আছে। গাছপালা, ঘন জঙ্গল, বেষ্টিত। বাঁশের কাজগুলো দেখুন, চারিদিকে অপূর্ব বাঁশের কাজ আর ঘন জঙ্গল। জঙ্গলের মধ্য দিয়ে এটা কিন্তু পথ, যেখানে স্ট্যাচু করা আছে হাতির, বিভিন্ন বন্য জন্তুর একটা স্ট্যাচু করে রেখে দিয়েছে কর্তৃপক্ষ, বন কর্তৃপক্ষ। তবে পরিবেশটা অসাধারণ, এক কথায় অতুলনীয়। এমন পরিবেশ, মনোরম পরিবেশ। এই যে ডিয়ার পার্কের ডিয়ার আমরা দেখতে পাচ্ছি, দেখুন ডিয়ার পার্কের ডিয়ারগুলো বেশ বড় বড়। ডিয়ারগুলো দেখুন, ডিয়ার পার্কের তারা খাচ্ছে, পাতা দেওয়া আছে, খাচ্ছে। ডিয়ার পার্কের ডিয়ার, এটা কচ্ছপে এখানে কচ্ছপ ছিল 2-3 রকম। একটা সাদা কচ্ছপ ছিল, সেটা ছবি ভালোভাবে তুলতে পারিনি আমি। এটা কিন্তু দূরে দেখা যাচ্ছে, কিন্তু এটা কচ্ছপের শাড়ি। ওই যে ভালোভাবে নজর করলেই বোঝা যাবে কচ্ছপের শাড়ি। ওরা রোদ পোহানোর মতন ডাঙায় বসে আছে। কচ্ছপের শাড়ি, কচ্ছপ এটা রাখা, শিলা কচ্ছপ খুব সম্ভব। এটা লেখাই আছে পাশে, আমরা দেখতে পাবো, লেখাই আছে পরে না। আচ্ছা, শিলা কচ্ছপ, এইটা শিলা কচ্ছপ, এইটা শিলা কচ্ছপ। দেখুন জল রাখা আছে, জলের মধ্যে কচ্ছপগুলো ঘুরে বেড়াচ্ছে। শিলা কচ্ছপ এটা। নীলগাই, ওই যে দেখা যাচ্ছে নীলগাই আছে, নীলগাই ওটা ঘুরে বেড়াচ্ছে। এই যে এটা পক্ষীরালয় এবং নীলগাইয়ের জায়গা। এটা যে নীলগাই পুকুরের ধারে ঘুরে বেড়াচ্ছে, বেশ হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে। দূরে অবশ্য ছবিতে আসেনি, পাখি বসে আছে, আমরা দেখেছি দূরে পাখি বসে আছে। এই যে ময়ূর, এখন ময়ূর আছে, ওই যে ময়ূরটা নড়ছে। ময়ূর, বেশি কিছু কিন্তু জীবজন্তু নেই। কলকাতার চিড়িয়াখানার মতন বিশেষ কিছু এখানে দেখা যাবে না। ওই অল্প, কিন্তু প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ, একদম অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ আমরা কিন্তু এখানে দেখেছি, যা বর্ণনাতীত। যে ফিরছি আমরা, আমাদের দেরি হয়ে যাবে। সেই ফুলের পথ দিয়ে, পথের পাশে, গেটের পাশে এই যে পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্পের কাজ কিছু। এখান থেকে আমি একটা গণেশের মূর্তি কিনেছি, ভালো, ওখানে দুলো কিনেছি খুব কম দামে, কিন্তু সুন্দর সুন্দর জিনিসটা। আমরা ফিরছি, একটা হোটেলে গিয়ে আমরা খাবো। সকালে আমরা টিফিন করেই, ঝাড়গ্রাম বাজার থেকে টিফিন করে বেরিয়েছিলাম। এবার একটা হোটেলে দুপুরের খাওয়া খেয়ে আমরা একটু বিশ্রাম নেবো। রাত্রে আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস, সেখানে আমরা বাড়ি ফিরবো, কলকাতায় ফিরবো। এই যে আমরা এই যে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা, এখানে আমরা দুপুরের খাওয়াটা কিন্তু খেলাম। 12 তারিখ আমরা কলকাতা থেকে ঝাড়গ্রাম এসেছিলাম। 13ই ফেব্রুয়ারি আমরা বেলপাহাড়ি দেখেছি। আজ 14ই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম সাইট সিন দেখে আমরা কলকাতা ফিরছি। বাই বাই, আবার